এসো। আমি তো ভাবলাম তোমার আবার আজকে এত দেরি হবে না, বলে তো গেছিলে আগে। কি হলো? বিল্লনাথ স্পিকিং। বলুন। ও হো মিস্টার জিন্স। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কিরকম ডিজাইন দরকার? এটা কি? এক মিনিট মিস্টার জিন্স। হ্যাঁ আমি আমার ওয়াইফের সঙ্গে একটু টক করে নিচ্ছি। প্লিজ হোল্ড। এটা এটা হ্যাঁ, এটাকে মোবাইল ফোন বলে, কেউ কেউ আবার সেলুলার ফোনও বলে। সেটা বোধহয় আমি জানি। এটা কার? হ্যাঁ মিস্টার জিন্স বলুন। হ্যাঁ স্টক তো আছে, ওই যার যেরকম ডিজাইন সেই রকম প্রাইস। হ্যাঁ না, ওইটা হচ্ছে ফিক্স প্রাইস। হ্যাঁ কবে আসবেন বলুন? আচ্ছা মঙ্গলবার। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই বাই, টাটা। হ্যাঁ হ্যাঁ জিনিস। কার সাথে কথা বলছিলে? কে? কার সঙ্গে কথা বলছিলে? এটা মিস্টার জিন্স, প্যান্টের এক চেটিয়া কারবার আমার সঙ্গে বিজনেস করতে চায়। মিস্টার জিন্স? হ্যাঁ গো, ওই যে জিন্সের প্যান্ট আছে না, ওইটা ওদের পরিবারেরই আবিষ্কার। কার এই ফোনটা? কার আবার? এইটা যদি আমার না হতো এতক্ষণ কি মিস্টার জিন্স আমার সঙ্গে এই ফোনটায় কথা বলতো না? মানে? এটা আমার একবারে নতুন মডেল, দেখো না, দেখো। তোমার ফোন? হ্যাঁ এই শর্মা, সকালে কি বলেছিলাম চমকে দেবো। দাম তো অনেক দাম। এই তো নাদিয়া রানী। আচ্ছা তুমি সিনেমা শুরু হওয়ার আগে লাস্ট সিন শুনতে চাও কেন বলো তো? আরে তুমি তো আমাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খালাস, এই আমাকে জিন্স পরিয়ে চাগড়া বাগড়া জামা কাপড় পরিয়ে দিলে, তাহলে এরকম যদি মোবাইল ফোন না থাকে তাহলে মানায়? ও দেখে মজার জিনিস দেখো না, নানান রকমের জাদু আছে, যা সুন্দর নানান রকম বাজনা বাজে, মিউজিক ফিউজিক হয় না। এইদিকে এটা এখানে ধরো যে ফোন করবে, হ্যাঁ তার নামটা এখানে এসে যাবে। আবার একটা মজা দেখবে, এইখানে ধরো আমি ইয়ে করবো তো, তোমার নামটা এখানে বলে দেবো তো, ওই দেখবে আমাদের ঘরের ফোনে ফোন বাজবে, দেখবে। নাদিয়া। একটাই টাকা ফালতু কেটে নেবে। তুমি সত্যিটা কিনলে? হ্যাঁ কিনলাম। না কিনলাম মানে পুরি ইয়ে না, ওই টাকা দিয়ে নেই, এমনি ইনস্টলমেন্টে। ওই আমাদের ওখানে একটা নন্দু বলে ছেলে আছে, ওই সব ব্যবস্থা ট্যবস্থা করে দিল। হ্যাঁ এটা একদম লেটেস্ট এটা আছে বলেছে আমার। হ্যাঁ গো, আগে সংসারের মেলা টাকা ফালতু খরচা করে দিলাম না? না না, তা কেন, তোমার দরকার ছিল, তুমি কিনেছো, ভালো করেছো, ভালো করেছো। এই তুই রাগ করনি তো? না না, রাগ করতে যাবো কেন? আমি নাদিয়া কি জানো তো, আমার না অনেক রকম স্বপ্ন আছে। হ্যাঁ গো, আমরা এখানে বেশ একটা ভালো খাট কিনবো, আমাদের একটা বেশ টেপ রেকর্ডার হবে, সচিন পাত্তার গান হবে, শোনো দক্ষিণ হবে, ছেলেটার জন্য একটা বেশ সুন্দর খাট কিনবো, সে আজকাল বেরিয়েছে না ছোট ছোট, এরকম কিনবো। হ্যাঁ একটা বেশ খাবার টেবিল হবে, বসে পাতবে এত কিছু? হ্যাঁ সে এখানে নাই পাতলাম, এখানে কে পাচ্ছে? আমি একটা বেশ আরো বড় জায়গা করে সেইখানে বেশ ছড়িয়ে ছিটিয়ে সবাই মিলে থাকবো। তারপরে একটা বেশ ঝুল বারান্দা থাকবে, সেখানে ইজি চেয়ারে তুমি আর আমি দুজনে। দেখা
হ্যাঁ নাম দিয়ে দেখো নন্দু। ওই ফোন করেছে, ওর ব্যবস্থা করে দে না, কথা বলবে তুমি? হ্যাঁ আমি কথা বলি। হ্যালো, হ্যাঁ আদিত্য, আদিত্য বলছি যে তুমি সত্যি তো আমেরিকাতেই যাচ্ছ, তাই না? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ। দেখো না, ওই টিনা না আবার ফোন করেছিল। ওফ, টিনা বলছিল কি আমি আমেরিকায় যাচ্ছি না? হ্যাঁ, দেখো না কি বোকা বোকা বলে, তুমি নাকি ওর সঙ্গে থাকতে যাচ্ছ। আমি টিনার সঙ্গে থাকতে যাচ্ছি। এই না প্লিজ, এই চোরাবালিতে আর তুমি ঢুকো না। আমি জানি, কিন্তু হঠাৎ করে শুনলে কেরম মনে হয় না? টিনার কন্ডিশনটা কিন্তু ভালো নয়, বি কেয়ারফুল, ওর কথায় ভুলো না। আচ্ছা আদিত্য, চিকিৎসাটা করানো হচ্ছে না কেন? তাহলে তো বোঝা যাবে যে ওর সন্তানের বাবাকে। রুচিরাকে আমি সব বলেছি, ও টিনাকে দেখেওছে। আগে ফিরি, তারপর কিছু একটা ব্যবস্থা নেওয়া যাবে। নীনা, কি? থ্যাংক ইউ। কিসের জন্য? আমাকে বিশ্বাস করার জন্য। তুমি যদি আমাকে অবিশ্বাস করতে তাহলে আমার কিচ্ছু করার ছিল না। টিনার সঙ্গে বন্ধুত্ব করতে যাওয়াটাই আমার ভুল হয়েছিল। সে তো আমিও ভুল করেছি আদিত্য। হরনাথ বাবুর মতো লোকের সঙ্গে বন্ধুত্ব করতে যাওয়া। 70,000 টাকা নেওয়া। ভদ্রলোককে বাইরে থেকে দেখলে বোঝাই যায় না যে ভেতরটা এত এত নোংরা। মাঝে মাঝে ভাবি, হরনাথ বাবুর মতো মানুষরা কি কোনোদিন শাস্তি পাবে না? আমার কি মনে হয় জানো, মানুষ তো সবচেয়ে বেশি কষ্ট পায় সন্তানের কিছু হলে। হরনাথ বাবুর একমাত্র সন্তান, হানমানের একটা মেয়ে, সে প্রেগনেন্ট। আমরা আর কি শাস্তি দেব তাকে নতুন করে? ঈশ্বর তাকে যা শাস্তি দেবার তা তো দিয়েই দিয়েছেন। ভগবান আমি বুঝি না, ওই হরনাথের মতো মানুষকে আগে জনতার দরবারে দাঁড় করাই, তারপর ভগবানের আদালত। তার আগে এই আদালতে গিয়ে একটা জিনিস মঞ্জুর হবে। এই যে আমাদের নির্বাসিত নায়ক অভি, হাই অভি। দে গুরু, দে একটু পায়ের ধুলো। না করছিসটা কি করছিস? এই তো ফাইনাল ইয়ারের পড়া হচ্ছে। কি হয়েছে রে? কি হয়েছে মানে? আরে ইসালা সবাই খুঁজে বেড়াচ্ছে অভি কোথায়, অভি কোথায়। তুমি সালা গেছো দাদা, তোমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কি না অভি পড়া করছে? এনি প্রবলেম? কি প্রবলেম? তাই তো জিজ্ঞেস করছি আমি। সেই যে কাউকে কিচ্ছু না বলে বাড়ি থেকে হস্টেলে চলে এলি, তারপর কারোর সাথে দেখা করছিস না, কোনো যোগাযোগ নেই। অলি কিরিট ওদেরও ভুলে গেলি? ভুলে গেলাম না, ভুলিনি কাউকে, ভুলিনি কাউকে। তুই তো মিশার সাথেও কোনো যোগাযোগ রাখছিস না? না গুরু, এ তো পড়ার জন্য ছুটি নয়, এ তো টোটাল নির্বাসন। মানে তুই লুকিয়ে বেড়াচ্ছিস আর কি। লুকিয়ে বেড়াচ্ছি? নাহলে পালিয়ে বেড়াচ্ছিস। ফাইনাল ইয়ারে পড়া প্রেশার যে কিনা সেটা তো তোর মাথায় এখন ঢুকবে না।
ফোর্থ ইয়ার চলছে তো, ফিফথ ইয়ার আসুক তখন বুঝবি। পুরো এসব ঢপের চপ রাখো এবারে, মালটা তুমি এবার একটু খোলসা করে ঝাড়ো আর কি। তুই ভালো নেই হবি, আমি ভালো নেই। তো চারপাশে যারা তোকে ভালোবাসে তারাও কেউ ভালো নেই। কিরকম জড়িয়ে গেছে সবকিছু জানিস। সব সম্পর্ক, দেওয়া নেওয়া, যাওয়া পাওয়া, সব ওই মাকড়সার জালে আটকে যাওয়া মাছিটার মতো আমার অবস্থা হয়েছে। সেই জন্য সবকিছু ছেড়ে জোর করে বেরিয়ে আসতে চাই আমি। কে কোথায় দাঁড়িয়ে আছি জানতে চাই। এভাবে দূরে থেকে জানতে চাস তুই? তুই সমস্যাটার ভেতরে যদি না ঢুকিস তুই এর সলিউশনটা পাবি কি করে? জানি না, ওলি কিরিট, দাদা বৌদি, আমার ক্যারিয়ার, মিশা, তোরা কিরকম একটা মাকড়সার জালের মতো লাগে আমার কাছে। আই এম ভেরি কনফিউজড কৌশিক। আমার নিজেকে জানার জন্য একটু সময় চাই, একটু সময়। সকাল সকাল এসে তোমাদের কাজের ক্ষতি করলাম না তো? আমাদের কাজ মানে তো বাড়িরই কাজ। আর বাড়ির কাজ মানে 24 ঘন্টার কাজ চলছে, তো চলছে, এর তার বিরাম নেই। জোর করে বিশ্রাম চাইলেও সংসার কিন্তু তোমাকে ছুটি দেবে না। আচ্ছা, কি যেন বলছিলে যে রবি অফিসের টাকা নিয়ে যেটা খরচ করে ফেলেছে? হ্যাঁ, মানে রবি তো অ্যাকাউন্টসে বসে, ওখানে প্রত্যেক মাসে রিপোর্ট দিতে হয়। ওই সময় বোধহয় টাকাটা নিয়েছিল, আর বোধহয় জুয়াতেই টাকাটা খরচা করেছে। 70,000 টাকা? আর বৌমারও বলিহারি যাই, কি একজন মাতাজির কাছ থেকে টাকাটা এনে ও রবিকে দিয়েছিল। রবি সেই টাকা অফিসে জমা করে? আর বৌমা বাড়িতে এসে বলেনি যে টাকাটা ও মাতাজির কাছ থেকে নিয়েছে। নইলে বাইরের কে একজন মাতাজি তার কি টাকা পড়েছে বৌমাকে টাকা দিতে। আর আমি যদি গুণাক করে কিছু জানতাম তাহলে বৌমাকে কখনোই টাকা নিতে দিতাম না। মা, আমাদের এছাড়া আর কোনো উপায় ছিল কি? তবে ওই রবি এখন অফিস থেকে একটা লোনের ব্যবস্থা করছে, ওই লোনটা পেলেই মাতাজি টাকাটা দিয়ে দেবো। বিশেষ করে সম্পদটা আমাদের উপর দিয়ে যে কি যাচ্ছে না। লতা তোমাদের না জানিয়ে টাকাটা নিয়েছে মাতাজির থেকে, তোমার কথা মতো সে বোকামি করেছে। আচ্ছা, এবার বলো তো লতা মা ওই টাকাটা নিয়েছে কেন? শাড়ি কিনবে বলে, গয়না কিনবে বলে? তা তো নয়, ও টাকাটা নিয়েছে রবিকে বাঁচাবে বলে, এই সংসারটাকে বাঁচাবে বলে। সুতরাং তোমার বৌমা কোনো দোষ করেনি। দোষ যদি কেউ করে থাকে তাহলে তোমার ছেলে। তোমার যদি শাসন করার হয় তাহলে ছেলেকে করো। সে ওই 70,000 টাকা কেন নিয়েছে? এ তো চুরি। সরি, এইভাবে অপ্রিয় কথাগুলো আমাকে বলতে হলো, সরি মা। না শঙ্কর কাকু, আপনি তো ভুল কিছু বলেননি। টাকাটা আমাদের যেভাবে হোক জোগাড় করতেই হতো। রবি তো আজ অফিস থেকে লোন নিচ্ছে, হাতে এখন একটু সময় আছে। তখন তো বোধহয় লোন করার সময় ছিল না। শঙ্করদা, আমার ছেলে রবি যে এমন একটা কাণ্ড করবে এ আমি ভাবতেও পারিনি। মা, মা 500 টাকা দাও তো। হ্যাঁ, দিচ্ছি। কি ব্যাপার, এখন অফিস বেরোলি না? এই বেরোবো। তোমার সঙ্গে আমার জমিয়ে আড্ডা দেওয়াটা হচ্ছে না। সবাই
জমিয়ে আড্ডা দিতে পারে না। আমি সেই বেরসিকদের মধ্যেই পড়ি আসলে। 10টা 5টার ব্যাংকে নিরস কাজ করি তো, আমার হাসি ঠাট্টাটা ঠিক একটা আসে না। এই নে, ভাত খেয়েছিস? না, খেয়ে নেবো, রান্না হয়ে গিয়ে। কেন রান্নাঘরে খাবি কেন? না না, তোমরা খুব ব্যস্ত তো, বিরক্ত করতে চাইছি না, সরি। আজ আমি উঠি শিবানী। শঙ্করদা, সোনারে, না না, আমার কাছে তোমার দুঃখ প্রকাশ করার কোনো দরকার নেই। কিসের জন্য দুঃখ প্রকাশ করবে? ওরা সবাই বড় হয়েছে, ওদের ব্যবহারের জন্য তোমার বিচলিত হওয়ার তো কিছু নেই। তাছাড়া এই বুড়োটা তোমার চেনা, ওদের তো নয়। আজ উঠি, শঙ্করদা, আমি আবার আসবো। দাঁড়াও। তোমাদের বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে তোমাদের ভাই বোনকে আমি মানুষ করেছি। তুমি হয়তো বলবে সব বাপ মায়েরাই তাদের সন্তানদের এইভাবে মানুষ করে, এতে বলার কিছু নেই। আমি কিছু বলছি না মা, তুমি বলছো। আমি কিন্তু এখনো শেষ করিনি। বড় হয়েছো, লেখাপড়া শিখেছো, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিচ্ছ, ভালো কথা। বিমানকে বিয়ে করবে বললে, তাকে যখন বাড়িতে আসতে বললাম আনলে না, ভালো কথা। জীবনটা তোমার, তোমার সিদ্ধান্তকে আমি সব সময় সম্মান জানাবার চেষ্টা করি, কিন্তু তাই বলে আমার কোনো পরিচিত বন্ধুকে তুমি অপমান করবে, সেটা কিন্তু আমি সহ্য করবো না। তোমার পরিচিত বন্ধুদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি? তোমার শঙ্করদা বলো। শোনা, এ কি ভাষা তোর? কে এই শঙ্করদা? আমাদের বাড়িতে এতটা গুরুত্ব পাচ্ছে কেন? ছোটবেলা থেকে তোমাকে দেখেছি মা, আমাদের দুজনকে একা মানুষ করেছো, একদম একা, কারোর দরকার পড়েনি। আজ কে মা যে আমাদের বাড়িতে এরমভাবে ঢুকে পড়েছে, প্রত্যেকটা ব্যাপারে নাক গলাচ্ছে, আর তুমিও তাকে প্রত্যেকটা কথা বলে দিচ্ছ? জীবনে একা একা পথ চলতে চলতে, না বলা কথা জমাতে জমাতে আমি সহ্যের শেষ সীমায় এসে পৌঁছেছি। হঠাৎ শঙ্করদার সঙ্গে দেখা হলো, জীবনে বাঁচার মানেটাই বদলে গেল। তোর মাথায় কি ঘুরছে আমি জানি। ধরে নে না শঙ্কর কাকু তোর মায়ের ছোটবেলাকার একজন বন্ধু, যে তোর মাকে ছোট্টবেলা থেকে জানি চিনি, যার কাছে আমি শিবানী গ্রহ নই, শুধুই শিবু। সত্যি আজ তোর ব্যবহারে আমি খুব আঘাত পেয়েছি। তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো জোর করে আসে না মা। যাকে আমি চিনি না জানি না, শুধু ভদ্রতা করবি, তার চেয়ে বেশি কিছু নয়। চেষ্টা করবো।